আজকে আমি আমার ফ্যামিলির সাথে একটা অ্যাডভেঞ্চার করতে যাচ্ছি। এখানে পুরো আমার ফ্যামিলি আছে। সো লেটস গো। হাই, আমরা প্রায় 1 ঘন্টা হয়ে গেছে বেরিয়েছি, আরো 3 ঘন্টার রাস্তা। আজকে দিনটা ভালো আছে, আমি দোকানের কাজ শেষ করে বেরিয়ে পড়েছি। আজকে একটা সানডে, আমার সানডে বিকালটা সুযোগ, বেরিয়ে পড়েছি। চলুন আপনাদেরকে দেখাতে থাকবো আমাদের এই অ্যাডভেঞ্চারের আসল রহস্যটা। চলুন। আমরা ব্রেক নিলাম, এরপরে রাইয়া আইসক্রিম খাচ্ছে, আমরা কাপুচিনো, আপনারা আমাদের জন্য কাপ বানিয়ে দিল। metri presso rotonda নামলাম। আমরা এসে গেছি ফ্লোরেন্স থেকে পিসা শহরে। আমরা এখন এমন একজনের বাড়িতে যাব যেই ব্যক্তি হচ্ছে গিয়ে সারা পৃথিবীতে একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন। চলুন আপনাদেরকে দেখাই। হ্যাঁ, আজকে আপনাদেরকে নিয়ে এসেছি সেই মহান ব্যক্তি গ্যালিলিও গ্যালিলের বাড়ি, যেখানে তার জন্ম হয়েছিল। এই যে বাড়িটা, এটা হচ্ছে গিয়ে তোস্কানো রাজ্যের পিসা শহরের মধ্যে পড়ে। গ্যালিলিওর জন্ম হয়েছিল 1564 সালের 15ই ফেব্রুয়ারি। ওনারা ছিলেন 7 ভাই বোন। বল পাপা, এটা কার বাড়ি? বাবার নাম ভিনচেন্সো গ্যালিলিও, মায়ের নাম জুলিয়া। প্রচণ্ড ইমোশনাল লাগছে। এই সেই বাড়ি, যেই বাড়িতে গ্যালিলিওর জন্ম হয়েছিল। এই বাড়িতে এখন আর পাবলিক অ্যালাউ নেই, তার জন্য আমরাও ঢুকতে পারিনি ভেতরে। গেট থেকে দেখতে পাচ্ছি তার পুরো জীবনের কাহিনী এখানে লেখা রয়েছে। গ্যালিলিও ছিলেন 7 ভাই বোনের মধ্যে সবচেয়ে বড় ভাই, আর ওনার বাবা ভিনচেন্সো গ্যালিলিও ছিলেন একজন সঙ্গীত শিল্পী। ওখানকার পিসা শহরে খুব ফেমাস ছিলেন উনি। গ্যালিলিও ইতালির পদার্থবিজ্ঞানী ছিলেন, একজন জ্যোতির্বিজ্ঞানী ছিলেন, গণিতজ্ঞ ছিলেন এবং একজন দার্শনিকও ছিলেন। গ্যালিলিও ফিজিক্স এবং অ্যাস্ট্রোনমিতে খুবই গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউশন রেখে গেছেন, যুগান্তকারী অনেক আবিষ্কারও রেখে গেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ, আধুনিক বিজ্ঞানকে কিভাবে অপারেট করা দরকার প্রপার সায়েন্টিফিক মেথড দিয়ে, সেটার প্রচলন উনি করে গেছেন প্রথম। তার কিছু নিদর্শন আমরা দেখতে পাবো ফ্লোরেন্সের যে মিউজিয়াম আছে, গ্যালিলিওর মিউজিয়াম, সেখানে। চলুন আমরা আরেকটু পরে গ্যালিলিওর মিউজিয়ামে যাব। রাইয়া খুশি খুব। মহান বিজ্ঞানী গ্যালিলিওর যে ঘরে শৈশবটা কেটেছে, সেটা হচ্ছে 3 তলার এই ঘরটাতে উনি বড় হয়েছে। গ্যালিলিওর ঘর, এটা দেখে যাওয়ার ছবি রয়েছে। আমরা এখন গ্যালিলিওর বাড়ি থেকে যে পিসার যে হেলানো টাওয়ারটা আছে, সেটার দূরত্ব 1.5 কিলোমিটার। আমরা এখন হেঁটে হেঁটে ওই পিসার হেলানো টাওয়ারটা দেখতে যাব, যেখান থেকে কিনা গ্যালিলিও তার বিখ্যাত এক্সপেরিমেন্ট করেছিল। চলুন আমরা হাঁটতে হাঁটতে পিসার হেলানো টাওয়ার দেখতে যাই। ইটালিতে তোস্কানো শহরকে বলা হয় শিল্পের শহর। হ্যাঁ, এই সেই রাজ্য, যেই রাজ্যে জন্মগ্রহণ করেছিল লিওনার্দো দা ভিঞ্চি, দোনাতেল্লো, মিকেলাঞ্জেলো, গ্যালিলিও আর অনেক বড় বড় লোকেরা। প্রায় 15 মিনিট হাঁটার পরে আমরা শেষমেশ দেখতে পেলাম সেই মিরাকেল পিসার হেলানো টাওয়ার। এখানে আমি এই পর্যন্ত 7 থেকে 8 বার এসেছি। যতবার আসি ততবার অবাক হয়ে দেখি, সত্যি দেখবার মতন এই জায়গা। পিসার এই হেলানো টাওয়ারের উপর গ্যালিলিও একটা তার জীবনের গুরুত্বপূর্ণ টেস্ট করেন। সেই টেস্টটা কি, সেটা আপনাদেরকে এখন বলছি। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল বলে গেছিলেন, যদি ওপর থেকে কোনো ভারী বস্তু এবং হালকা বস্তু একসাথে ছাড়া হয়, তাহলে সেই ভারী বস্তুটি আগে পড়বে আর হালকা বস্তুটি পরে পড়বে।
কিন্তু গ্যালিলিও প্রমাণ করে তা ঠিক নয়। গ্যালিলিও বলেন যে মাটিতে ভারী এবং হালকা বস্তু একই সঙ্গে পড়বে যদি বাতাসের কোনো বাধা না পায়। গ্যালিলিওর এক স্টুডেন্ট ভিনচেন্সো বিভানি, তার বক্তব্য উনি নাকি সব স্টুডেন্টদের সামনে এই ট্রায়ালটা পিজার ওপর থেকে করেন। রাইয়া নিজের মতন পিজার সাথে কিছু ছবি তুলে নিল। আমরা এখন পিজা থেকে আস্তে আস্তে রওনা দেব ফ্লোরেন্সের দিকে, 1 ঘন্টার রাস্তা। আমরা এখন ফ্লোরেন্সে আছি। ফ্লোরেন্সের যে মিউজিয়াম আছে গ্যালিলিওর, সেই মিউজিয়ামে যাচ্ছি এখন। আমার ব্যাটালিয়ানকে দেখতে পাচ্ছেন, আমার ব্যাটালিয়ান। আরেকজন কোথায় ব্যাটালিয়ান? যে আমার ব্যাটালিয়ানের আরেকজন ব্যাটালিয়ান আছে, হারায়নি। এই কোথায় গেল? আছে 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 আছে। ফ্লোরেন্সের আর্নো নদীর ওপর ওই যে ব্রিজটা আছে, এই ব্রিজটাকে বলে ওল্ড ব্রিজ, যা 1345 সালে উদ্বোধন হয়। আমরা এখন ওল্ড ব্রিজের একদম মুখে এসে গেলাম। এই দেখুন ওল্ড ব্রিজ। এখানে হচ্ছে গিয়ে পৃথিবীর সব ফেমাস জুয়েলারি শপগুলি আছে, সব অরিজিনাল গোল্ড, ডায়মন্ড, আর সব বড় বড় স্টারেরা এসে এখান থেকে শপিং করে নিয়ে যায়। হাজার হাজার মানুষ পৃথিবীর নানা প্রান্ত থেকে আসে এই ফ্লোরেন্স শহরটাকে ভিজিট করার জন্যে। এই যে সেই মিউজিয়াম, রাইয়া মিউজিয়ামের তলাতে আছে, আরেকজনও আছে মিউজিয়ামের তলাতেই। আমরা এখন এন্ট্রি। মিউজিয়ামের টিকিটের দাম 12 টাকা করে বড়দের, আর রাইয়া স্টুডেন্ট হিসাবে রাইয়ারটা 6 টাকা করে নিল। আমরা এখন মিউজিয়ামে ঢুকে গেছি। মারাত্মক ইমোশন কাজ করছে উইথ মাই ব্যাটালিয়ান। আমরা এখন মিউজিয়ামের যেখানে সৌরজগতের দুটো মডেল দেখা যাচ্ছে সেখানে রয়েছি। বহু প্রাচীনকালে ধর্মযাজকরা মানতেন যে পৃথিবী এক জায়গায় স্থির, চারপাশে সব গ্রহরা ঘুরে বেড়াচ্ছে, ঠিক যেমন এখন আপনারা দেখছেন এই মডেলটাতে সেরকম। এমনকি বাইবেলও লেখা আছে বিশ্ব পৃথিবী কেন্দ্রিক। এই মডেলটাকে জিওসেন্ট্রিক মডেল বলা হয়। তারপরে এলেন কোপার্নিকাস। 1400 শতাব্দী থেকে 1500 শতাব্দীর মধ্যে তিনি তৈরি করলেন হিলিওসেন্ট্রিক মডেল, যেটা কিনা এখন দেখছেন সূর্যকে মাঝখানে রেখে পৃথিবী। কিন্তু সেই সময়কার ধর্মযাজকরা এবং সাধারণ পাবলিকরা কোপার্নিকাসের এই তথ্যকে মেনে নিতে পারল না। তারপর এলো গ্যালিলিও, যাকে কিনা মডার্ন সায়েন্সের জনক বলা হয়, এবং এটাও তথ্য দিয়ে প্রমাণ করিয়ে দিয়ে গেলেন যে কোপার্নিকাস যা বলেছিল তা ঠিক, যে সৌরজগতে সূর্য স্থির আর তাকে কেন্দ্র করে সব গ্রহরা ঘুরছে। আমরা ইমোশনাল হয়ে যাচ্ছি না? রাইয়ার মাকে বুঝিয়ে দিচ্ছে পুরো স্টোরিটা, কিন্তু এটাও বলছে যে যখন গ্যালিলিও এটা প্রমাণ করেছিল সে তার বইতে এটা লিখে গেছিল, আর তার জন্যে তাকে বিশাল বড় পানিশমেন্টের মাঝখানে পড়তে হয়, কারণ সে গির্জার এগেনস্টে কথা বলেছিল বলে। আমরা যেদিকেই তাকাচ্ছি অবাক হয়ে দেখছি কত কিছু আবিষ্কার। গ্যালিলিওর অনেক চিন্তাধারাকে নিয়ে অনেক সায়েন্টিস্টরা পরে অনেক কিছু ইনস্ট্রুমেন্ট তৈরি করেছে, সেগুলোর নিদর্শন এখানে রয়েছে। আমরা দেখছি, দেখুন আমি হয়তো অতটা বুঝি না, যারা এই সাবজেক্টের উপর পড়াশোনা করছে তাদের জন্য এই মিউজিয়ামটা হচ্ছে গিয়ে একটা স্বর্ণের খনির মতন। পৃথিবীতে অনেকবার নাকি ম্যাপ পরিবর্তন হয়েছিল, যখন নতুন নতুন জায়গা আবিষ্কার হতো তখন সেগুলি ম্যাপে অ্যাড হতো, তারপরে সেগুলিকে পাবলিশ করা হতো, যেমন জেনেভ্রাতে, ভেনিসে, লন্ডনে, আমেরিকাতে, নানান জায়গাতে সেগুলির নিদর্শন এখানে রয়েছে, তার তথ্য এখানে রয়েছে। ম্যাথমেটিক্সের জ্যামিতির যে ইনস্ট্রুমেন্ট, তার যে সৃষ্টি কখন কিভাবে হয়েছিল
তার সব নিদর্শনগুলি এখানে রয়েছে। আমি দেখছি অবাক হয়ে যাচ্ছি। মিউজিয়ামের মাঝখানে গ্যালিলিওর একটা মূর্তি খুব সুন্দরভাবে রাখা আছে। ওনার সবচেয়ে উল্লেখযোগ্য অবদানের মধ্যে রয়েছে দূরবীক্ষণ যন্ত্রের উন্নতি সাধন, যা কিনা জ্যোতির্বিদের অগ্রগতির সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। এই টেলিস্কোপগুলি অনেকগুলি নিজের হাতে বানিয়েছেন উনি, আর এই টেলিস্কোপ দিয়েই উনি দেখেছেন চাঁদের মধ্যে যে পাহাড় আছে, ওনার টেলিস্কোপে সেটা ধরা পড়ে। আরও ধরা পড়ে বৃহস্পতিকে কেন্দ্র করে যে 4টে উপগ্রহ ঘুরছে, শনিকে গোল করে ঘিরে আছে কিছু বৃত্ত, সূর্যের দিকে নজর দিয়ে সৌর কলঙ্ক দেখেছেন তিনি। ওনার টেলিস্কোপে এটাও ধরা পড়েছে চাঁদের যেমন গ্রহণ হয় ঠিক শুক্রেরও নাকি গ্রহণ হয়। মানে এখানে আমি দেখছিলাম একটা জায়গাতে রয়েছে গ্যালিলিওর আগে বিজ্ঞানটা ডিফারেন্টলি একদম অন্যরকম ছিল। তখন কি হতো, মানে বিশ্বের সব বড় বড় মানুষেরা বিশ্বাস আর যুক্তি দিয়ে প্রকৃতির বিভিন্ন বিষয় নিয়ে যেমন খুশিভাবে ইন্টারপ্রেট করে ফেলতো, কোনো এভিডেন্স ছাড়াই। 1610 সালে গ্যালিলিওর প্রথম বই প্রকাশিত হয়, সিদেরেউস নুনচুস, যেটা ইংলিশে স্টারি মেসেঞ্জার, বাংলায় নক্ষত্রদূত। এই বইটা পাদোভা ইউনিভার্সিটি থেকে প্রকাশিত হয়। এই বই পাবলিশড হওয়ার পরই সারা পৃথিবীতে বিপুল আলোড়ন সৃষ্টি হয়েছিল। গ্যালিলিও কিন্তু ধর্মের বিশ্বাসী ছিলেন, উনি একজন ক্যাথলিক ছিলেন। এটাও গ্যালিলিও বলেছিলেন যে ধর্মগ্রন্থ কখনো ভুল বলে না, কিন্তু যারা তার ব্যাখ্যা করে তাদের ভুল হয়। গ্যালিলিওর বইতে কোপার্নিকাসের যে মতভেদ সেটাকে তিনি সমর্থন করেছিলেন। সেই কারণে ওনার ওপর অভিযোগ ছিল যে উনি সরাসরি বাইবেলের বিরোধিতা করেছিলেন। ওনার জীবনী নিয়ে ভিডিও বানালে আমাকে আরও 10টা ভিডিও বানাতে হবে, এত কিছু ওনার সম্বন্ধে জানতে পারছি। এই মিউজিয়ামের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে গিয়ে এই জায়গাটা দেখুন ভালো করে, আপনারা বুঝতে পারছেন কি এটা হচ্ছে গিয়ে গ্যালিলিওর ডান হাতের মাঝখানের আঙুল। একটু অদ্ভুত লাগছে না? কেন ডান হাতের মাঝখানের আঙুলটা এই মিউজিয়ামে রয়েছে? এইটাকে অনেকে অনেক রকমভাবে ব্যাখ্যা দিয়ে গেছে। অনেক পুরনো ইতালির একটা প্রথা ছিল নাকি, যারা খুব উচ্চশিক্ষিত পণ্ডিত তাদের হাতকে ভগবানের হাতের সাথে তুলনা করে সেলিব্রেশন করা হতো। আবার অনেকে বলে থাকে যে আমাদের হাতের মাঝখানের আঙুলের সাথে ব্রেনের কানেক্ট রয়েছে নার্ভের মাধ্যমে। ইটালির অনেক লোকেরা এটাও মনে করে যে গ্যালিলিও যেহেতু প্রথম বিজ্ঞানের মাধ্যমে প্রমাণ করেছিল যে সূর্যকে কেন্দ্র করে সব গ্রহরা ঘুরছে, কিন্তু সেই সময় ওই ধর্ম সমাজ তারা মানেনি এটা, তার জন্যে এমনকি তাকে শাস্তিও দিয়েছে। এই কারণেই অনেক ইটালিয়ানদের এখনও পর্যন্ত এই বিশ্বাস যে তার এই মাঝখানের আঙুলটা রাখা হয়েছে এই কারণেই তখনকার দিনের সেই ধর্মযাজকদের উদ্দেশ্যে দেখানো হয়েছে গ্যালিলিওর এই মাঝখানের আঙুল। আমার ব্যাটালিয়ান একটু ক্লান্ত হয়ে গেছে, তাই বসে আছে। আমরা মিউজিয়ামের প্রায় শেষ প্রান্তে এসে গেছি। এখানে এখন আমরা দেখছি গ্যালিলিওর পরে অনেক সায়েন্টিস্টরা এই টেলিস্কোপগুলিকে কত অত্যাধুনিক করেছে, তারপরে অনুবীক্ষণ যন্ত্র তৈরি হয়েছে কিভাবে, এগুলি সব এখানে নিচে লেখাও রয়েছে কত সালে 1600 সালের পর থেকে কিভাবে ডেভেলপ করেছে সেগুলি এখানে দেখা যাচ্ছে। যাই হোক, আমাদের মিউজিয়ামের ভিজিট শেষ, আমরা এখন আস্তে আস্তে রওনা দিচ্ছি বাইরের দিকে। আমরা এখন ফ্লোরেন্সের সেন্টারের উপর দিয়ে যাচ্ছি। আপনারা যে দেখছেন এখন যে এই ভিলাটা, এই ভিলার নাম ভিলা জুয়েল্লো। এখানে গ্যালিলিও 1631 থেকে 1642 পর্যন্ত এই ভিলাতে উনি গৃহবন্দী হয়ে থাকে। তার জীবনের শেষের দিকে তিনি অন্ধ হয়ে গেছিল। গ্যালিলিওর মেয়ে ভির্জিনিয়া, যে কিনা সিস্টার হয়ে গেছিল, গ্যালিলিওর শেষ দিন পর্যন্ত উনিই দেখাশোনা করে গেছিলেন। 8ই জুন 1642 সালে এখানেই তার মৃত্যু হয়। আমরা রওনা দিলাম এখন ভিল্লা জুয়েল্লো থেকে সোজা যাব গির্জা দেখতে, বাজিলিকো দি সান্তা ক্রোচে। যেই গির্জার ভেতরে রয়েছে গ্যালিলিও গ্যালিলেইর যে সমাধি সেটা। তার জন্য আমাদের এখন সেন্টারের ওপর দিয়ে যাচ্ছি আমরা প্রায় গির্জার পাশে এসে গেছি। বাজিলিকো দি সান্তা ক্রোচে ইটালিয়ানদের জন্য এই গির্জাটা খুব ইম্পর্টেন্ট। এখানে অনেক বড় বড় লোকেদের সমাধি আছে। আমরা যে মূর্তিটা দেখছি ইটালির বিখ্যাত রাইটার দান্তে আলিগিয়েরি।
ও দান্তের সম্বন্ধে আমাকে বলবে, আমাকে সব মুখস্থ রাখতে হবে। আমি বলেছিলাম না দান্তের উপরে। আমরা অবশেষে এসে গেলাম দ্য গ্যালিলিও মিউজিয়াম অ্যান্ড সান্তা ক্রোচে। চলুন এবার আপনাদেরকে দেখাই পৃথিবীর বিখ্যাত সায়েন্টিস্ট গ্যালিলিও গ্যালিলেই। উনি শান্তিতে এখানে রেস্ট নিচ্ছেন। আমরা এখন একদম সমাধির সামনে দাঁড়িয়ে আছি। গ্যালিলিওর একটা কথা খুব বিখ্যাত ইটালিতে। কথাটা হচ্ছে গিয়ে dietro ogni problema c'è un'opportunità, যেটাকে ইংলিশে বিহাইন্ড এভরি প্রবলেম দেয়ার ইজ অ্যান অপরচুনিটি। প্রতিটি সমস্যার পেছনে একটি সুযোগ আছে। কি সুন্দর কথা, তাই না? ওনার 70 বছর বয়সে শেষ যখন বিচার হয়েছিল, ধর্মযাজকরা ওনাকে শাস্তি দিয়েছিল এবং ওনাকে স্বীকারোক্তি দিতে বলেছিল যে পৃথিবী স্থির, তার পাশে সব গ্রহরা ঘুরছে। এই কথাটা ওনাকে জোর করে মানতে হয়েছিল সেই সময়। তখন তিনি হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ে আর এই কথাটা খুব ধীরে ধীরে বলে, এ পুরে সি মুove। এই কথাটার বাংলা হচ্ছে গিয়ে তারপরেও পৃথিবী ঘুরছে। কি দেখছে বলো? কত বছর বছর ধরে শুয়ে আছে। এই জায়গা ছাড়ার আগে আপনাকে একটা স্যালুট দিয়ে গেলাম। চলুন আমরা এখন আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি ভেতর থেকে। 2000 সালের ভ্যাটিকান সিটির পোপ জোভান্নি পাওলো সেকোন্দো উনি সারা পৃথিবীকে জানান গ্যালিলিও নির্দোষ এবং গ্যালিলিও যেটা বলেছিল সেটাই সত্য। আজকে আমাদের অ্যাডভেঞ্চার শেষ করে দিলাম এখানেই। জানাবেন আপনাদের কেমন লাগলো। আর আমরা অনেক কিছু জানতে পারছি, যা আপনাদেরকে চেষ্টা করছি একদম রিয়েল সেই পয়েন্টে গিয়ে তাদের সম্বন্ধে মানে ইনফরমেশন হয়তো আপনারা সবাই জানেন, কিন্তু এই জায়গাতে এসে হাজার হাজার কোটি কোটি লোকেরা কিন্তু ইটালিতে আসে। কজন মিকেলাঞ্জেলোর বাড়িতে গেছে বা কজন লিওনার্দো দা ভিঞ্চির বাড়িতে গেছে জানি না, কিন্তু আমার যেন মনে হয় এই ছোট্ট ছোট্ট মানে জিনিসগুলিকে যদি আপনাদেরকে দেখানো যায়, আমার কাছে অনেক অনেক বড় বড় জিনিস এগুলি, হ্যাঁ, তাহলে মনে হয় যেন আরও স্টোরিটা আরও সুন্দরভাবে ফুটে ওঠে। জানি না আপনাদেরকে ভালো করে দেখাতে পারলাম কি না। আমারও ভালো লাগা হয় ঘুরে ঘুরে এরকম নতুন নতুন জায়গা বার করে আপনাদেরকে দেখাতে। ভালো থাকুন আপনারা, বাই বাই।